প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি তোমরা ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ে ধুলো পাওয়া। নকল পুলিশ সেজে হরিদা ঘুষ নিয়েছিল 8 আনা, 6 আনা, 10 আনা, 14 আনা, 8 আনা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম ইন্দিরা, সরমা, নিকষা, প্রমীলা। প্রথমে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে আমরা তোমাদের কাছে তুলে ধরবো ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। পরের প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার বক্তাকে জগদীশবাবু। প্রলাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্যতম তা হলে উত্তর হবে অগ্নিবাণী। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একজন ডাক্তার। কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে পরপদের অর্থের। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। দুয়ে দাগে কম বেশি 20 শব্দের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো পেলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেয়। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। নেক্সট, জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসাবে কি দিতে চেয়েছিলেন? উত্তর লিখবে, জগদীশবাবু হরিদাকে প্রণাম হিসাবে 101 টাকা দিতে চেয়েছিলেন। বিদায় এবে দেহ বিদুমুখী। কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণ পুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। আসছে নবীন। নবীনের আগমনের হেতু কি? নবীনের আগমনের কারণ হলো জীবনহারা অসুন্দরের বিনাশ সাধন। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর লিখবে, কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল। ওলকবি ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান উপমের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে, যেমন কথামৃত, কথারূপ, অমৃত। তিনি তাকে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পায়ে গিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। এই কাল সমরে নাহি চায়ে মম প্রাণ, মম পাঠাই দে তোমার বারংবার। বক্তাকে ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না কেন? তাহলে এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। উত্তর লিখবি, ইতিপূর্বে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে 2বার পরাজিত করেছেন, অথচ মৃত রামচন্দ্র পুনরায় বেঁচে উঠে বীরবাহুকে হত্যা করেছে এবং সাগরে সেতু বেঁধে রামের সৈন্যরা লঙ্কা আক্রমণ করেছে। স্বয়ং বিধাতা রাবণের পক্ষে রয়েছে, না হলে সাগরের জলে কখনো শিলা ভাসে না। হতভাগ্য রাবণ তাই আসন্ন যুদ্ধকে কাল সমর বলেছেন। তার একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎ, তিনি রাক্ষসকুলের ভরসা। সেই ইন্দ্রজিৎ নিহিত হলে কনক লঙ্কা একেবারে শূন্য হয়ে যাবে। তাই পিতা রাবণ জীবিত ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চান না। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানা কথার তাৎপর্য কি? চিরসুন্দর হলেন মহাকাল রূপী শিব। শিব একধারে রক্ষক ও সংহারক। সংহারক রূপে তিনি ভয়ঙ্কর, নৃত্যপাগল। যা কিছু জরাজীর্ণ পুরাতন স্থবির সব তিনি ধ্বংস করেন, তারপর নতুন সৃষ্টিতে মেতে ওঠেন। পুরাতনকে ভেঙে নতুনকে আহ্বান করাই হলো তার কাজ। ভাঙা আর গড়াই তার নিত্য খেলা। এই ভাঙা গড়া খেলাতেই জীবনের যাবতীয় সুখ দুঃখ পরিচালিত হয়। ভাঙার কাজে তিনি অসুন্দরকে ধ্বংস করেন আর গড়ার কাজে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করেন। নেক্সট, কম বেশি 150 শব্দ যে কোনো 2টি।
আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? বক্তাকে তার এরূপ জিজ্ঞাসার কারণ কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হলো ভবতোষ। ভবতোষ ও তার বন্ধুরা জানে হরিদা মাঝে মাঝেই বহুরূপী সাজেন। জগদীশবাবুর বাড়িতে হরিদা একটা জবর খেলা দেখাবেন তাও তারা আগে থেকেই জানতো, কিন্তু বিরাগী হরিদাকে তারা চিনতেই পারেননি। খুব অদ্ভুত সাজ এবং অভিনয় ছিল হরিদার। একেবারে আদুর গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার মধ্যে গীতা। গীতা বের করে তিনি কিছু একটা দেখছেন আর নিজের মনে হাসছেন। ভবতোষ তার বন্ধুদের মনে হলো বিরাগী এই জগতের সীমার উপর থেকে হেঁটে চলে এসেছে। তার দৃষ্টি শান্ত ও উজ্জ্বল। এই দৃষ্টি যেন এক প্রকৃত সংসারত্যাগী সন্ন্যাসীর দৃষ্টি। আসলে হরিদাস শুধু পোশাকের বাস্তবতায় নয়, আত্মিক উপলব্ধিকেও একজন সত্যিকারের বিরাগী হয়ে উঠেছিলেন। তাই ভবতোষ তাকে চিনতে পারেননি, কিন্তু হরিদার বাড়িতে সাজের চিহ্ন দেখে আশ্চর্য হয়ে ভবতোষ তাকে এরূপ প্রশ্ন করেছেন। নেক্সট, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিয়মবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? উত্তর লিখবে, সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী স্বাধীনতা সংগ্রামী। দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাও তিনি পারদর্শী। নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতেই কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনিও রেঙ্গুনে এসেছিলেন। তার ট্র্যাক থেকে একটা টাকা, লোহার কম্পাস, মাপ করার জন্য কাঠের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিয়মবাবু তাকে জিজ্ঞাসা করেন তিনি গাজা খান কিনা। উত্তরে গিরিশ মহাপাত্র বলেন গাজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, কারো যদি কাজে লাগে তিনি দিয়ে দেন, আর কেউ গাজা তৈরি দিতে বলে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউই প্রায় বিশ্বাস করেননি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলেই নিশ্চিত হয় যে এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। নেক্সট, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। নূতনের কেতন উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলাম ছিলেন যাবতীয় অসুন্দর এবং অমঙ্গলের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহ। সমসাময়িক বাংলা তথা ভারতে নেমে এসেছিল অবক্ষয়ের অন্ধকার। পরাজিত হয়েছিল সত্য, সুন্দর এবং সামাজিক মঙ্গলের ইতিবাচক কর্মপ্রয়াস। চারিদিকে অসুন্দরের দাপাদাপি কবি মনকে ব্যথিত করেছিল। একদিকে ব্রিটিশ শাসন, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ, এই দুয়ের টানাপোড়েনে সুবুদ্ধি বিবেক হয়েছিল দিশাহারা। এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে কবি অলৌকিক কোনো শক্তির আবির্ভাব কামনা করেছেন। এই আশাবাদের সূত্রে ধ্বংসরূপী মহাকাল শিব কবির অভিপ্রেত অতিথি হয়ে উঠেছেন। তার আগমন বার্তা কবিকে উল্লাসিত করেছেন। তিনি জানেন শিব হলেন ধ্বংসরূপী রক্ষক। তিনি ভেঙে করেন আবার গড়ে ভাঙেন। ভাঙা গড়ে তার একমাত্র খেলা। ধ্বংসরূপী শিব প্রলয়ঙ্কর। জড় জীর্ণ প্রাণ ধ্বংস করতে তিনি ভয়ঙ্কর মূর্তিতে আসেন। কালবৈশাখী ঝড় যেমন আপাতদৃষ্টিতে বিধ্বংসী, কিন্তু তার পশ্চাতে থাকে নব সৃষ্টির আশা, তেমনি শিবও একধারে ধ্বংসরূপী সৃষ্টিকর্তা। তার আগমনে নতুনের কেতন ওড়ার ঘটনা পুরাতন জনজীর্ণতা ধ্বংস করে নব সৃষ্টির সূচনা করে। দেখো তারপরে পাশে থাকে কম বেশি 125 শব্দের উত্তরে যে কোনো একটি প্রশ্নের মান 4। তাই আজও তার বুকের রক্তে তৃষা, কার বুকের রক্তের তৃষা বলে মনে করা হয়েছে? এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। দেখে নাও অ্যান্সারটা। দেখো নেক্সট তোমাদের রয়েছে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনের ভূমিকম্প। কে কার সম্পর্কে এই মন্তব্য করেছে? তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? অ্যান্সারটা দেখে নাও। তারপরে দেখো রয়েছে 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন ধরে প্রশ্নের মান 5। গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে বক্তা কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রস্তাব উত্থাপিত হয়েছে কেন? দেখে নাও অ্যান্সারটা। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার তো পা ধোয়া জল খাবে, বা কম্পিটিশনের মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে? দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নাও।
তারপরে দেখো প্রতিবেদন রচনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও। আর রয়েছে বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা ক্লাস 10-এর একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। ইউনিট টেস্টের প্রথম তোমাদের গল্প রয়েছে বহুরূপী। এখান থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখে নাও। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কী বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি, সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিলেন। আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। 5 মার্কস যেগুলো পড়বে, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে। বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কী ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তার এরূপ উক্তির কারণ কী তা বিবৃত করো। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, কারা এই চেহারা দেখার সুযোগ পেয়েছিল, সন্ধ্যার চেহারা কেমন ছিল। মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়বে, বুড়ো মানুষটির কথা শুনো। এখানে বুড়ো মানুষটিকে, তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও। লোকটি কাশিতে কাশিতে আসলে লোকটিকে, তাকে দেখে অপূর্বর কী মনে হয়েছিল। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। বক্তাকে একথা বলার কারণ কি। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। অপূর্বের মুগ্ধ হওয়ার কারণ কি। গিরিশ মহাপাত্রের বেশভূষা কেমন ছিল। 5 মার্কসে যেগুলো পড়বে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিয়মের সম্মুখে হাজির করা হইল। পথে দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তাকে জিজ্ঞাসাবাসের সময় কী পরিস্থিতি তৈরি হয়। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কথাটি কে বলেছে, কথাটি কী প্রসঙ্গে বলেছে, তাদের দুঃখ আছে কেন। তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল, তার হাসি গোপনের কারণ কি। দেখো, নেক্সট তোমাদের রয়েছে কবিতা। কবিতা তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে অভিষেক। দেখে নাও, এই অধ্যায় থেকে 5 মার্কসের প্রশ্ন পরীক্ষাতে আসবে না, শুধুমাত্র 3 মার্কসে থাকবে মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য। সে 3 মার্কসের বলে দিচ্ছি, দেখে নাও। জিজ্ঞাসিলা মহাবীর বিস্ময় মানিয়া, কাকে মহাবীর বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। ছাড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি। ঘুচাবই অপবাদ বোধি রিপুগুলে, বক্তা কোন অপবাদের কথা বলেছে, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। ধিক মোড়ে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন। হাই বিধি বা মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। ছদ্মবেশী অসুরী সুতা, উত্তারিলা ছদ্মবেশী অসুরটাকে তিনি কি উত্তর দিয়েছিলেন। নেক্সট কবিতা রয়েছে প্রলয় উল্লাস। দেখে নাও, এখান থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, ধ্বংস দেখে ভয় কেন তোর। ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ বুঝিয়ে দাও। আসছে নবীন, জীবনহারা অসুন্দরের করতে ছেদন। নবীনকে কথাটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কাদের কথা বলা হচ্ছে, এই ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানে, কথা তাৎপর্য কী। প্রলয় বয়েও আসছে এসে মধুর হেসে, প্রলয়ের সঙ্গে হাসির কারণ বিশ্লেষণ করো। দেখে নাও, এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, প্রলয়স কবিতার ধ্বংসরূপী শিবের যে রুদ্রমূর্তি অঙ্কিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। এই মূর্তির অন্তরালে কবি কোন সত্যের আভাস দিয়েছে। নেক্সট, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তুর প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট দেখো, তোরা সব জয়ধ্বনি কর,
তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে? এবার দেখে নাও, তোমাদের রয়েছে নাটক। নাটক তোমাদের রয়েছে সিরাজউদ্দৌলা। এখান থেকে যেগুলো পড়বে, এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, তার মধ্যে একটি তোমাদের লিখতে হবে। দেখো, প্রথম, বাংলার ভাগাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি? নেক্সট, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমান নয়, মিলিত হিন্দু মুসলিম মাতৃভূমি এই গুলোবাগ বাংলা। তাদের উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিও। কে কাকে পত্র লিখেছেন? এই পত্রে কি লেখা ছিল? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কাকে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে এ কথা বলা, তার মধ্যে দিয়ে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বলার কারণ কি? তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত এবং কেন? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কে কাদের উদ্দেশ্যে কথা বলেছে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে? বক্তার এমন উক্তির কারণ কি? আমরা নবের নিমক বিথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। কে এ কথা বলেছে? তাদের এ কথা বলার কারণ কি? দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতি বিষয়েরই কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও।